নমস্কার। একবিংশ শতাব্দীতে এসে বিবাহ বিচ্ছেদ অতি সাধারণ বিষয় হয়ে উঠেছে। বিবাহ বিচ্ছেদের যে নকশা, ব্লুপ্রিন্ট অফ ডাইভোর্স, এইটা নিয়ে আমি কয়েকটা কথা বলব। বিগত 10,000 বছর আগে পর্যন্ত বিবাহ ছিল পার্টনারশিপের অংশ। আজ তা সমাপ্তির দিকে। শিকারী সংগ্রাহক জীবনে একজন পুরুষের ধনুক ও তীর ছিল একমাত্র সম্পত্তি। অন্যদিকে একজন নারীর ছিল খনন কাঠি ও ঝুড়ি। দুজনের মধ্যে কারোরই ধরে রাখার মতো কোনো সম্পত্তি ছিল না। সেই সমাজে নারী ও পুরুষ একে অন্যকে পরিপূর্ণভাবে জানত। তখন ছিল প্রকৃত অর্থে স্বচ্ছতার যুগ। সেই সময় প্রাইভেসি ব্যাপারটা হয়তো এতটা তীব্র হয়নি। এরপর যখন কৃষিযুগ এলো, তখন মাঠে কাজ করার জন্য নারী ও পুরুষের একসাথে থাকাটা জরুরি হয়ে পড়ল। বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ও প্রজননগত মৈত্রী গড়ে তোলাটা আমাদের সমগ্র ইতিহাস জুড়েই একটা কেন্দ্রীয় বিষয় ছিল। এরপর শিল্প বিপ্লবের ফলে মহিলাদের কর্মসংস্থান বাড়তে থাকে। এরই সঙ্গে সঙ্গে ডিভোর্সের পরিমাণও নাটকীয় হারে বেড়ে যায়। তার সঙ্গে যুক্ত হয় গর্ভনিরোধক পিল এবং অন্যান্য উন্নত প্রযুক্তি। মহিলাদের আত্মশক্তিতে বলীয়ান করেছে এই কয়েকটি জিনিস। এখন মহিলারা পিঙ্ক কালার জব চায়। তাদের লক্ষ্য হলো গুড লাইফ। এমিল ডুরখেইম এটাকে কাল্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল বলেছিলেন। তিনি মনে করতেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আমাদেরকে খণ্ডিত ও বিচ্ছিন্ন করে দিচ্ছে। তবে হেলেন ফিশার এই মতের বিপক্ষে ছিলেন। হেলেন ফিশার তিনি অ্যানাটমি অফ লাভ নামক একটি গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন যে প্রতি বছর একজন আমেরিকান গড়ে প্রায় 15,000 ইমেল সেন্ড করে। অনেকে কয়েকশো পার্সোনাল ব্লগের সঙ্গেও যুক্ত থাকে। টুইটার মেসেজ, হোমমেড ভিডিও, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর সঙ্গেও তারা যুক্ত। প্রতিটি ফেসবুক মেম্বারের গড়ে প্রায় 300 জন বন্ধু থাকে। আর পাবলিক প্লেসে লোকজন সবসময় সেলফোন নিয়ে পড়ে থাকে। এর মানে হলো তারা তাদের চারপাশ থেকে আরো অনেক বড় নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। প্রকৃত অর্থে আমরা বৈচিত্র্যময় নেটওয়ার্ক ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভেতরে একে অন্যের সাথে হাইপার কানেক্টেড হয়ে আছি। তাহলে বৈবাহিক অস্থিতিশীলতার কারণ কি? ওয়ার্কিং ওমেন না অন্য কিছু? আসুন দেখা যাক। আমাদের সবার জীবনে সমস্যা আছে, কিন্তু সম্ভবত সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো একজন জীবন সঙ্গীকে ছেড়ে চলে যাওয়া। এই বিচ্ছেদ কি এমনভাবে করা সম্ভব যাতে হৃদয়ের ভার একটু লাঘব হয়? আমার সন্দেহ আছে। তবে মানুষ বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য অনেক আনুষ্ঠানিক পদ্ধতি তৈরি করেছে। কিছু সমাজে বিশেষ আদালত বা পরিষদ বা গ্রামের মোড়ল এরা বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করেন। কখনো কখনো গ্রাম প্রধান এর মূল দায়িত্বেই থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করা হয় বটে, এবং আমরা এটাও মনে করি যে এটা দুটো ব্যক্তি এবং তাদের পরিবারেরই বিষয় এবং তারাই সমাধান করবে। তবুও এর মাঝে কতগুলো জিনিস চলে আসে, আইন আদালত তো চলেই আসে। এখন ক্রোধ হোক বা নিরাসক্তি, জাঁকজমকের মধ্যে দিয়ে হোক কিংবা নিঃশব্দে, বিবাহ বিচ্ছেদ যে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ তা অস্বীকার করার কোনো উপায়ই নেই। পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতে বিবাহ বিচ্ছেদের একটা জায়গা রয়েছে। তবে প্রাচীন ইনকা সমাজে
বিবাহ বিচ্ছেদের কোনো অনুমতি ছিল না। আর রোমান ক্যাথলিক চার্চ এখনো বিবাহ বিচ্ছেদের পর পুনরায় বিয়ের অনুমতিই দেয় না। কিছু কিছু সংস্কৃতিতে তো বিবাহ বিচ্ছেদ পেতে বেশ কাঠখড় পড়াতে হয়। তবুও সাইবেরিয়ার তুন্দ্রা থেকে শুরু করে অ্যামাজনের গভীর জঙ্গল কিংবা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি গ্রামগুলো পর্যন্ত মানুষ বিবাহ বিচ্ছেদকে যতই অনাকাঙ্ক্ষিত ভাবুক না কেন, কখনো কখনো তা জীবনের বাস্তবতা হিসেবে নেমে আসে এবং তারা মেনেও নেয়। সাইবেরিয়ার মঙ্গলরা এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সহজ ভাষায় প্রকাশ করেছেন। তারা বলতেন বা তারা বলেন, যদি দুজন মানুষ একসঙ্গে শান্তিতে থাকতে না পারে তবে তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এই সমস্ত জিনিস থেকে আমাদের সমাজে যে একটা প্রশ্ন ঘোরাফেরা করে ম্যাক্সিমাম সময়, সেটা হচ্ছে কে বেশি বিচ্ছেদ চায়, পুরুষ না নারী? এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং থেরাপিস্ট, সাইকোলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এরা গবেষণা চালিয়েছেন। সেই গবেষণার যে ফল সেইটা আমি একটু বলব। তো এখানে ওনারা বলছেন যে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া বা পাওয়া সম্ভব নয়। অনেক সময় আইন বা প্রথা নির্ধারণ করে দেয় কে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করবে, কিন্তু কে আসলে মানসিক, শারীরিক বা আইনি বিচ্ছেদ প্রথমে চেয়েছিল তা নির্ণয় করা বেশ কঠিন। তর্ক বিতর্ক, কান্না এবং আবেগের ঘূর্ণিপাকে এমনও হয় যে শেষমেশ পক্ষগুলো নিজেরাও বুঝে উঠতে পারে না কে কাকে ছেড়ে গেছে। তাহলে মানুষ কেন বিচ্ছেদ করে? তীব্র ঝগড়া, অসংবেদনশীল মন্তব্য, হাস্যরসের অভাব, অতিরিক্ত টেলিভিশন দেখা, কথা শোনার অক্ষমতা, মাতলামি, যৌন প্রত্যাখ্যান। বিবাহ বিচ্ছেদের কারণগুলো যত বিচিত্র, তার পেছনের গল্প তত গভীর। আসলে পুরুষ কিংবা নারীদের বিবাহ বিচ্ছেদের কারণ ঠিক তেমন বৈচিত্র্যময় যেমন বৈচিত্র্যময় ছিল তাদের বিয়ের কারণ। তবে যে সাধারণ কারণ প্রায় সব সমাজেই দেখা যায়। যেমন ধরুন, এই যে কারণগুলোর মধ্যে সবচেয়ে উপরে আছে প্রকাশ্য পরকীয়া। 160টি সমাজ নিয়ে করা একটি গবেষণায় নৃতত্ত্ববিদ লোরা বেডজিক দেখিয়েছেন যে বিশেষত স্ত্রীর প্রকাশ্য পরকীয়া বিবাহ বিচ্ছেদের সবচেয়ে প্রচলিত কারণ। এর পরের যে কারণটা আসে তা হলো বন্ধ্যাত্ব, সে স্ত্রী বা স্বামী যে কোনো দিক থেকেই হোক। বিশেষ করে স্ত্রীর সন্তান ধারণে অক্ষমতা, এটাই আমাদের ম্যাক্সিমাম সময় ঘটে চলে। তৃতীয় স্থান যেটা, সেটা হচ্ছে নিষ্ঠুরতা, যা বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর দিক থেকেই আসে, তবে স্ত্রীর দিক থেকেও যে ঘটে না তা নয়। এছাড়াও রয়েছে স্বামী বা স্ত্রীর ব্যক্তিত্ব এবং আচরণের নানা অভিযোগ। এর মধ্যে রুক্ষ মেজাজ, হিংস্রতা, বিরক্তিকর স্বভাব, অসম্মান, স্ত্রীর অলসতা, স্বামীর অর্থনৈতিক এবং মানসিক সমর্থনের অভাব, যৌন অবহেলা, ঝগড়াটে মনোভাব, অনুপস্থিতি এবং প্রেমিকার সঙ্গে পালিয়ে যাওয়াও অন্তর্ভুক্ত। তবে মূল যে কারণ তা হলো যৌনতা এবং সন্তান জন্ম দেওয়া। পরকীয়া ও বন্ধ্যাত্বের শীর্ষে থাকা মোটেও অপ্রত্যাশিত নয়। ডারউইনের তত্ত্ব যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের মানতে হবে যে মানুষ মূলত সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ে করে। কেউ হয়তো অর্থনৈতিক নিরাপত্তা চায়, কেউ চায় বার্ধক্যে দেখাশোনার জন্য সন্তান, কেউ বা আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে গিয়ে বিয়ে করেন। আধুনিক যুগে প্রেমের সম্পর্কে স্থায়ী রূপ দিতে বিয়ের চল বাড়লেও বেডজিকের ধারণা, তিনি গবেষণায় প্রমাণ করেছেন যে ডারউইন ভুল বলেন। বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ আসলেই মানুষের যৌনতা ও প্রজননের চাহিদার সঙ্গে গভীরভাবে যুক্ত।
সন্তান জন্ম দেওয়া এবং যৌনতার গুরুত্বের এই গল্প বিবাহের পেছনের জটিল বাস্তবতাকে স্পষ্ট করে তোলে। মানুষ যতই প্রেমের গল্পে বিয়েকে রোম্যান্টিক ভাবে উপস্থাপন করুক না কেন, শেষ পর্যন্ত জীবনের কিছু মূল প্রবৃত্তি এবং বাস্তবতা সম্পর্কে ভিত্তি গড়ে তোলে। আমরা প্রায়ই দেখি যে যে বয়সে মানুষ সন্তান জন্ম দিতে পারে, সেই বয়সে বিবাহ বিচ্ছেদের পর বেশিরভাগ মানুষ নতুন জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়েও তোলে। আজকের দিনে অনেকেই বিবাহিত না হয়েও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর রোজ ক্রেইটার জানিয়েছেন, প্রথম বিয়ের বিচ্ছেদের পর বেশিরভাগ মানুষই পুনরায় বিয়ে করেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহ কেবল পাশ্চাত্য সংস্কৃতিতেই নয়, বরং বিশ্বব্যাপী প্রচলিত। অথচ এই বিয়েই হয়ে ওঠে কখনো কখনো বিরক্তিকর, ক্লান্তিকর ও যন্ত্রণাদায়ক। এই বিয়ের মধ্যে রয়েছে তীব্র ঝগড়ার ও সব স্বপ্ন ভেঙে যাওয়ার স্মৃতি এবং বেদনার উপলব্ধি। এত সত্ত্বেও বেশিরভাগ মানুষই বিচ্ছেদের পর আবার নতুন জীবন শুরু করে বা নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আসলে আমাদের মনে নতুন ভালোবাসার প্রতি এক ধরনের চিরন্তন আশা রয়েছে। স্যামুয়েল জনসনকে তিনি বলছেন, স্যামুয়েল জনসন, যে পুনরায় বিবাহ বা রিম্যারেজ, এই রিম্যারেজকে অভিজ্ঞতার চেয়ে আশার বিজয় হিসেবে বর্ণনা করা যায়। আমেরিকানরা এটি রসিকতা করে বলেন 7 বছরের অতৃপ্তি, আর নৃতত্ত্ববিদেরা একে অভিহিত করেন ক্রমিক একগামিতা বা সিরিয়াল মনোগ্যামি। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সিরিয়াল মনোগ্যামি তাহলে কি? এই ক্রমিক একগামিতা বলতে একাধিক সম্পর্ক থাকার ধারাবাহিকতাকে বোঝানো হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনে একাধিকবার বিবাহ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। এই ধারণাটি নৃতত্ত্ববিদের মতে মানুষের জীবনে প্রেম এবং নতুন শুরুর প্রতিফলন। এটি দেখায় যে মানুষ তিক্ত অভিজ্ঞতার পরও ভালোবাসার প্রতি নতুন আশায় মত্ত থাকে। আপনি যাই বলুন না কেন, বিশ্বের সর্বত্র বিচ্ছেদের পর মানুষের নতুন সম্পর্ক গড়ার প্রবণতায় কিছু চমকপ্রদ দৃষ্টান্ত রয়েছে। তার প্রথমেই বলা যাক, যেসব সমাজে পুরুষ ও নারী উভয়ই জমি, পশু, অর্থ, তথ্য, অন্যান্য মূল্যবান সম্পদের মালিক এবং যেখানে উভয় সঙ্গী তাদের ব্যক্তিগত সম্পদ পরিবারের বাইরেও বিনিময় বা ট্রান্সফার করতে পারে, সেসব সমাজে বিবাহ বিচ্ছেদের হার তুলনামূলকভাবে দেখা গেছে বেশি। কারণটা সহজ, যখন পুরুষ ও নারী অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল থাকে না, তখন খারাপ বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদও কমে যায়। অর্থনৈতিক স্বাধীনতা তাদের এমন ক্ষমতা দেয় যে তারা সহজেই খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে এবং নিজেদের জীবনকে নতুনভাবে সাজাতেও পারে। এই বাস্তবতা শুধু ব্যক্তিগত স্বাধীনতার প্রতিফলন নয়, বরং এটি প্রমাণ করে যে অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পরিবর্তন মানুষের সম্পর্কের গতি প্রকৃতিকে কিভাবে প্রভাবিত করতে পারে। নতুনের প্রতি এই আকর্ষণ, চলমান প্রত্যাশা আর নতুন শুরুর সম্ভাবনা মানুষের হৃদয়ে এক চিরন্তন গল্প। এখন এই যে স্বাধীনতার যে একটা ইচ্ছে, লিপ্সা, শক্তি, এটা দেখতে পাই আমরা কালাহারি মরুভূমির কুং জনগোষ্ঠীর মধ্যে। কালাহারি মরুভূমির কুং জনগোষ্ঠী, এখানে যারা পুরুষ এবং নারী প্রায় একাধিকবার বিয়ে করেন, তাদের কাছে এটি মোটেও কাকতালীয় নয়। কুং নারীরা আর্থিক এবং সামাজিকভাবে যথেষ্ট শক্তিশালীও বটে।
কুং সম্প্রদায় দ্রুত আধুনিক মূল্যবোধ এবং একবিংশ শতাব্দীর প্রযুক্তি গ্রহণ করলেও তাদের বিবাহ বিচ্ছেদের উচ্চ হার নতুন কিছু নয়। কুং দম্পতিরা বিচ্ছেদের আগে মাসের পর মাস তর্ক করত। তাদের অনেক কটু কথা এবং কান্নার দৃশ্যের সাক্ষী থেকেছে মরুভূমির বালি, যে বালিতে লেগে থাকতো তিক্ত সম্পর্ক থেকে উদ্ভূত কান্নার জল। প্রতিবেশীরা প্রায় এড়িয়ে এতে এতে জড়িয়ে যেত, তবে শেষ পর্যন্ত বেশিরভাগ অসুখী দাম্পত্যেরই ইতি ঘটত। তারপর পুরুষ ও নারীরা আবার বিয়ে করত। কিছু কুং নারী একের পর এক 5টা পর্যন্ত বিবাহ করেছিলেন। সম্পদের একটা জাদু শক্তি অবশ্যই রয়েছে, এখান থেকে বুঝতে পারা যায়। অর্থনৈতিক স্বাধীনতা ও বিবাহ বিচ্ছেদের হারের মধ্যে এই সম্পর্ক আরো অনেক সংস্কৃতিতেই দেখা যায়। উদাহরণস্বরূপ আপনারা দেখবেন যে পশ্চিম আফ্রিকার ইয়োরুবা সম্প্রদায়, তানজানিয়ার হাডজা জনগোষ্ঠী, আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাভাজো সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি। এই যে আমেরিকার যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে নাভাজো সম্প্রদায়, এরা ছিল জেনারেলি মাতৃতান্ত্রিক। তাদের সন্তানরা মায়ের বংশ পরিচয়ে বড় হতো, ফলে নারীদের হাতে বিপুল সম্পত্তি কেন্দ্রীভূত থাকত। নাভাজো নারীরা চিকিৎসা নির্ণয় থেকে শুরু করে আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতেন, যা তাদের উচ্চ মর্যাদা এনে দিত। এই ক্ষমতা ও স্বাধীনতা ফলস্বরূপ প্রায় 3 জন নাভাজো নারীর মধ্যে একজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। অন্যদিকে যেসব সমাজে পুরুষ ও নারী পরস্পরের উপর নির্ভরশীল, সেসব জায়গায় বিবাহ বিচ্ছেদের হার কিন্তু অনেক কম। এর উজ্জ্বল উদাহরণ হলো প্রাক শিল্প ইউরোপ, ভারত ও চীনের সেই অঞ্চলগুলো যেখানে কিনা এখনো লাঙলের সাহায্যে কৃষিকাজ করা হয়। এখানে অর্থনৈতিক ও পারিবারিক কাঠামো সঙ্গীদের একে অপরের উপর নির্ভরশীল করে দেয়, যা বিবাহ বিচ্ছেদকে কঠিন করে দেয়। কেউ কেউ প্রাচীন খ্রিস্টান ইউরোপে কম বিবাহ বিচ্ছেদের হারকে ধর্মীয় প্রভাবের ফল বলে মনে করেন। এটি যুক্তিযুক্তও বটে, কারণ যিশু বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করেছিলেন। তাছাড়া খ্রিস্টীয় 11 শতাব্দীতে যখন বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠানের রূপ নেয়, তখন অধিকাংশ খ্রিস্টানদের জন্য বিবাহ বিচ্ছেদ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ধর্মীয় অনুশাসন ও সামাজিক কাঠামোর এই প্রভাব বৈবাহিক সম্পর্কের স্থায়িত্বকে গভীরভাবে নির্ধারণ করেছে, যা বিভিন্ন সমাজের বিবাহ প্রথায় আজও স্পষ্ট। প্রাক শিল্প ইউরোপে বিবাহ বিচ্ছেদের হার কম থাকার একটি প্রধান কারণ ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতা, বিশেষত কৃষিকাজ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কেউ দাম্পত্য সম্পর্ক ত্যাগ করত, তবে তাকে সম্পূর্ণ শূন্য হাতেই চলে যেতে হতো। স্বামী বা স্ত্রী কেউই অর্ধেক ফসল বা সম্পদ নিয়ে আলাদা হতে পারত না। কৃষিকাজে যুক্ত নারী পুরুষ শুধু মাটির সঙ্গে নয়, একে অপরের সঙ্গে এবং আত্মীয়দের জটিল সামাজিক নেটওয়ার্কের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকত। এই সম্পর্ক এবং নির্ভরশীলতা বিবাহ বিচ্ছেদকে প্রায় অসম্ভব করে তুলত। ফলে প্রাক শিল্প ইউরোপ, ককেশাস অঞ্চলের কৃষিজীবী জনগোষ্ঠী এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৃষিভিত্তিক সমাজে বিবাহ বিচ্ছেদ ছিল প্রায় বিরল। এর পরে এলো শিল্প বিপ্লব এবং নারীর অর্থনৈতিক স্বাধীনতা। শিল্প বিপ্লব এই প্রথাগত অর্থনৈতিক সম্পর্ককে আমূল বদলে দেয়। এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হারও ক্রমশই বাড়তে শুরু করে। এর একটি উজ্জ্বল উদাহরণ হলো যুক্তরাষ্ট্র। যখন কৃষিভিত্তিক আমেরিকায় কারখানাগুলো গড়ে উঠছে, নারী পুরুষ উভয়ই কৃষিকাজ ছেড়ে কারখানায় কাজে যুক্ত হচ্ছেন। তারা যা আনতে শুরু করলো
তা ছিল অর্থ, এবং এই অর্থ স্থানান্তরযোগ্য এবং বিভাজ্য সম্পদ। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অধিকাংশ নারী গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে বিশেষত মধ্যবিত্ত নারীরা শ্রম শক্তিতে যোগ দিতে শুরু করল। এই অংশগ্রহণ তাদের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিল এবং জীবন সম্পর্কে নতুন বিকল্পের পথ খুলে দিল। শিল্প বিপ্লব শুধু কাজের ধরনই বদল করেন, বরং নারী পুরুষের সম্পর্কের কাঠামোকে নতুন একটা রূপ দিয়েছিল। আর সেই নতুন কাঠামোতে সম্পর্ক ভাঙার পথ আগের চেয়ে অনেক সহজ হয়ে উঠল। এটা কাকতালীয় নয় যে শিল্প বিপ্লবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের হার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আজ যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক বিয়ে ডিভোর্সে শেষ হয়, এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন নারীদের ঘরের বাইরের কাজ করা এবং তাদের নিজস্ব অর্থের নিয়ন্ত্রণ এই ক্রমবর্ধমান বিবাহ বিচ্ছেদের প্রধান কারণগুলির মধ্যে একটি। অর্থনৈতিক স্বাধীনতার বাইরে আরো অনেক সাংস্কৃতিক কারণ বিবাহের স্থায়িত্ব এবং অস্থায়িত্বের ভূমিকা রাখতেও পারে। উদাহরণস্বরূপ ধরুন, অতীতে যুক্তরাষ্ট্রে এমন দম্পতিদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার বেশি ছিল যারা ভিন্ন সামাজিক, জাতিগত বা ধর্মীয় পটভূমি থেকে এসেছিলেন। তবে এটা এখন ধীরে ধীরে পরিবর্তনও হচ্ছে। ডেট্রয়েটের 459 জন নারীর ওপরে পরিচালিত এক গবেষণায় সমাজবিজ্ঞানী মার্টিন হোয়াইট দেখিয়েছেন যে এই বিষয়গুলো সম্পর্কের ভবিষ্যতের উপর তেমন প্রভাব ফেলে না, বরং মিল থাকা ব্যক্তিত্ব, অভ্যাস, অভিন্ন আগ্রহ, মূল্যবোধ, একসঙ্গে অবসর কাটানো, পারস্পরিক বন্ধুদের উপস্থিতি বিবাহের স্থায়িত্বের পূর্বাভাস দেয়। হোয়াইট আরো বলেন, আপনার যদি পরিণত বয়সে বিয়ে হয়, আপনি যদি গভীর ভালোবাসায় আবদ্ধ থাকেন, আপনি যদি শ্বেতাঙ্গ হন এবং ঘনিষ্ঠ ও ভালোবাসাপূর্ণ পরিবার থেকে আসেন, তবে আপনার সম্পর্ক আরো স্থিতিশীল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন অনমনীয় মানুষরা বিয়েকে টেকসই করতে পারে না। থেরাপিস্টরা মনে করেন যেখানে সম্পর্কের বন্ধন ভেঙে যাওয়ার চেয়ে জুড়ে থাকার কারণগুলো বেশি, সেখানেই মানুষ একসঙ্গে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয়, আপোষের ক্ষমতা, ঝগড়া মেটানোর পদ্ধতি এবং একে অপরকে বোঝার ধরনও গুরুত্বপূর্ণ। ডেমোগ্রাফাররা দেখিয়েছেন যেখানে পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম, সেখানে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও কম থাকে। একইভাবে যারা খুব অল্প বয়সে বিয়ে করে তাদের মধ্যে বিচ্ছেদের হার অনেক বেশি। অ্যানথ্রোপোলজিস্ট যারা, তারা বলছেন আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পর্কে একটা আন্তঃসাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি যোগ করেছেন তারা, যারা আমাদের নৃতত্ত্ববিদ। মাতৃতান্ত্রিক সমাজ যেমন নাভাজো সংস্কৃতিতে বিবাহ বিচ্ছেদ অতি সাধারণ বিষয়, কারণ এখানে নারীর সম্পদ থাকে, সন্তানরা মায়ের বংশের সদস্য হয় এবং স্বামীর দায়িত্ব তার নিজের সন্তানের চেয়ে তার বোনের সন্তানদের প্রতি বেশি থাকে। ফলে দম্পতিরা একে অপরের অর্থনৈতিক অংশীদার, যাকে আমরা বলি ইকোনমিক পার্টনারও নয়, বরং সঙ্গী। আবার যেসব সমাজে স্বামীকে বিয়ের আগে পণের মূল্য, আমরা বলি ব্রাইড প্রাইস, দিতে হয়, সেসব সমাজে বিবাহ বিচ্ছেদের হার কিন্তু অনেক কম, কারণ বিচ্ছেদের সময় সেই সম্পদ ফিরিয়ে দিতে হয়। একইভাবে নিজের সম্প্রদায়ের মধ্যে বিয়ে, যাকে আমরা এন্ডোগ্যামি বলি, সম্পর্ক এই নিজের এন্ডোগ্যামি সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে, কারণ সাধারণ আত্মীয়, বন্ধু এবং দায়িত্বগুলো দম্পতিকে একত্রে বেঁধে রাখে। বিবাহ বিচ্ছেদ, বহু বিবাহ একটি অদ্ভুত প্রভাব রয়েছে, যাকে আমরা বলি পলিগিনি। এই পলিগিনির একটা অদ্ভুত প্রভাবও রয়েছে বিবাহ বিচ্ছেদ, যেখানে একজন
পুরুষের একাধিক স্ত্রী থাকে, সেখানে স্ত্রীদের মধ্যে স্বামীর মনোযোগ এবং সম্পদের জন্য লড়াই তো থাকবেই। এটা জেনারেলি জেলাসি আমরা বলি। এই জেলাসি বিবাহ বিচ্ছেদ ডেকে আনে, কারণ একাধিক স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে ছেড়ে দেওয়া সহজ, কিন্তু যে ক্ষেত্রে কোন একজন পুরুষের একটি মাত্র স্ত্রী থাকবে, সেখানে ছেড়ে দেওয়া খুব সহজ না হলেও, সহজ তো নয়, তাকে সিদ্ধান্ত নেওয়াটা বরং কঠিন হয়ে দাঁড়ায়, অনেক ভাবতে হয়। তাহলে কেন বিচ্ছেদ? এত স্মৃতি, ভালোবাসা, সংগ্রাম এবং একত্রে গড়ে তোলা জীবনের পর মানুষ কেন এই মূল্যবান সম্পর্ক ত্যাগ করে? হয়তো এই অস্থিরতা মানব মনের গভীরে লুকিয়ে থাকা কিছু প্রাকৃতিক শক্তি দ্বারা পরিচালিত হয়। আমাদের দীর্ঘ অতীতে গড়ে ওঠা প্রজনন প্রবৃত্তি হয়তো এর একটি কারণ হতে পারে। বিবাহ বিচ্ছেদের প্রকৃতি বোঝার চেষ্টা করতে গিয়ে আমি জাতিসংঘের ডেমোগ্রাফিক ইয়ারবুকসের তথ্য বিশ্লেষণ করে দেখেছি, এবং হেলেন ফিশার এটাকে আরো গুরুত্বপূর্ণভাবে দেখিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ প্রবণতা তিনি চিহ্নিত করেছেন। এই 3টি প্রবণতা মানব বিবর্তনীয় প্রভাবের ইঙ্গিত দেয়। প্রথম যে প্যাটার্ন, বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ সাধারণত বিয়ের শুরুর দিকে ঘটে। বিয়ের 3 থেকে 4 বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার সর্বোচ্চ থাকে। এর পরবর্তী সময়ে ধীরে ধীরে বিবাহ বিচ্ছেদ কমতে থাকে। তবে এই প্রবণতার কিছু ব্যতিক্রমও রয়েছে। উদাহরণস্বরূপ মিশর এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে বিবাহ বিচ্ছেদ সাধারণত বিয়ের প্রথম কয়েক মাসেই ঘটে যায়। এমনকি 2003 থেকে 2011 সালের তথ্যেও এই প্রবণতাই দেখা যাচ্ছে, এবং এই যে কয়েক মাসের মধ্যেই ঘটে যাওয়া বিবাহ বিচ্ছেদ সেটা অপরিবর্তিতই থাকছে। এর কারণগুলো কিন্তু স্পষ্ট। অনেক মুসলিম সংস্কৃতিতে বধূ যদি স্বামীর বাড়িতে মানিয়ে নিতে না পারে, তাহলে তাকে দ্রুত তার বাবার বাড়িতে ফেরত পাঠানোর রীতি রয়েছে। এছাড়া কোরআনে উল্লেখ আছে যে বিবাহ সম্পন্ন হওয়ার আগেই যদি স্বামী বিবাহ বিচ্ছেদ করেন, তবে তাকে সম্পূর্ণ বিবাহ ফি দিতে হয় না। ফলে সামাজিক চাপ এবং আর্থিক প্রণোদনা বিবাহ বিচ্ছেদকে দ্রুততর করবে, এটা তো স্বাভাবিক। অবশ্য বিয়ে করার বিভিন্ন ঐতিহ্য, বিবাহ বিচ্ছেদ নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন মতামত এবং সম্পর্ক ভাঙার বিভিন্ন প্রক্রিয়া থাকা সত্ত্বেও পুরুষ এবং নারী সাধারণত 3 থেকে 4 বছরের মধ্যে একে অপরকে ছেড়ে চলে যায়। তো প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন? কি সম্পর্ক ভাঙার জন্য তৈরি থাকে? মানে মানুষ এই 3 থেকে 4 বছরের জন্য এমন কি জিনিসটা আছে যে ওই কম সময়ের মধ্যে সম্পর্কটা ভেঙে দেয়? আমরা কি প্রাকৃতিকভাবে 3-4 বছরের প্রেম এবং বন্ধনের পর বিচ্ছেদের জন্য সত্যিই প্রস্তুত থাকি? হয়তো এই বিবাহ বিচ্ছেদের প্রবণতা মানুষের একটা প্রাইমোর্ডিয়াল ডিজাইনের ব্লুপ্রিন্টের বা আদিরূপের নকশা। তবে বিবাহ বিচ্ছেদের আরো অনেক প্যাটার্ন আছে। যেমন যদি সেকেন্ড প্যাটার্নটার কথা বলা যায়, সন্তান জন্মদানের বছর, যাকে আমরা ব্রিডিং ইয়ার্স বলি, বা উর্বরতার সময় বিবাহ বিচ্ছেদ বেশি দেখা যায়। আজকের দিনে 40 বছর বয়স হওয়ার আগেই 10% আমেরিকান নারী 3 বা তারও বেশি স্বামীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। তাছাড়া 25 বছর বয়সের আগে বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের 80% 35 বছর হওয়ার আগে পুনরায় বিয়ে করেছে। 25 বছর বয়সের পর বিবাহ বিচ্ছেদের হওয়া নারীদের 44% এবং পুরুষদের 55% 40 বছর হওয়ার আগেই আবার বিয়ে করেছেন। মজার বিষয় হলো, সন্তান জন্মদানের বছর বা উর্বরতার সময় পার হওয়ার পর আজকের আমেরিকানদের মধ্যে মাত্র 1/3 বিবাহ বিচ্ছেদ করেছেন। জাতিসংঘের যে তথ্য, সে তথ্য অনুযায়ী 68টি সমাজে বিবাহ বিচ্ছেদের সময়কাল সম্পর্কে কিছু তথ্য যে পাওয়া যাচ্ছে, সেখানে দেখা গেছে
যে বিবাহ বিচ্ছেদ তরুণদের জন্যই বেশি হয়। নারীদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ দেখা যায় সাধারণত 25 থেকে 29 বছর বয়স, এবং পুরুষদের ক্ষেত্রে তা 30 থেকে 40 বছরের বয়সের মধ্যেই ঘটে। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিবাহ বিচ্ছেদের হারটাও অনেক কমে যায়। এবারে আমি আসি থার্ড প্যাটার্ন। জাতিসংঘের তথ্য আরো একটা ধারা স্পষ্ট হয়। সন্তান থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদ। 1998 থেকে 2007 সালের মধ্যে 67টি সমাজের লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখা গেছে 43% বিবাহ বিচ্ছেদ এমন দম্পতির মধ্যে ঘটেছে যাদের কোনো সন্তান নেই। 29% দম্পতির মধ্যে এক সন্তান ছিল। 18% দম্পতির মধ্যে 2 সন্তান ছিল। আর মাত্র 5% দম্পতির 3 সন্তান ছিল। মানে 4 বা তার বেশি সন্তান থাকা দম্পতিরা খুব কমই বিচ্ছেদ ঘটায়, যা এই ডেটা বলছে। তাই যত বেশি সন্তান থাকে ততই বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা কম। ডারউইনের দৃষ্টিকোণ থেকে যেসব দম্পতির সন্তান নেই তারা বিচ্ছেদ করে নতুন সঙ্গীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং সম্ভবত সন্তান উৎপাদনও করেন। আবার যেসব দম্পতির 3 বা তার বেশি সন্তান আছে তারা সাধারণত একসাথেই থাকেন, কারণ এটি তাদের জেনেটিক ভবিষ্যতের জন্য সুবিধাজনক। তাহলে এর যে একটা ব্লুপ্রিন্ট, মানে বিবাহ বিচ্ছেদের যে একটা ব্লুপ্রিন্ট কি, সংক্ষেপে যদি আমরা কয়েকটা কথা বলে নিই, যে বিবাহ বিচ্ছেদের হার 3 থেকে 4 বছর বিবাহিত থাকা দম্পতির মধ্যে সর্বাধিক। দম্পতিদের জন্য বিবাহ বিচ্ছেদের ঝুঁকি সবচেয়ে বেশি 20-র শেষ এবং 30-এর শুরুর দিকে, যা কিনা তাদের উর্বরতার সময় বা সন্তান উৎপাদনের সময়কাল। 1 বা 2 সন্তান থাকা অবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক বিবাহ বিচ্ছেদ ঘটে। তরুণ বয়সে বিচ্ছেদ হওয়া পুরুষ এবং নারী আবার নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন, সাধারণত 3 থেকে 4 বছরের মধ্যে। বিশ্বের অনেক মানুষ বলে থাকেন যে সন্তান জন্ম নিলে দাম্পত্য সম্পর্ক শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ ঐতিহ্যবাহী গ্রামীণ জাপান সন্তান জন্মানোর আগে একটি বিবাহ গ্রাম রেকর্ড কিপারদের কাছে গুরুত্ব পেত না। আন্দামান দ্বীপবাসীরা মনে করতেন বিবাহ তখনই সম্পূর্ণ হয় যখন দম্পতির সন্তান হয়। নাইজেরিয়া টিভি সম্প্রদায় একটা বিবাহকে পরীক্ষামূলক বিবাহ বা ট্রায়াল ম্যারেজ বলতো, যতক্ষণ না একটা শিশু দম্পতিকে স্থায়ীভাবে এক করে দেয়। তবে একটি সন্তানের জন্ম আজীবন বিবাহ নিশ্চিত করে না। পূর্ব ব্রাজিলের আউয়েইকোমার এই প্রবণতাগুলোর সেরা উদাহরণ হতে পারে। এখানে সাধারণত যেসব দম্পতির একাধিক সন্তান থাকে তারা মৃত্যুর আগে পর্যন্ত একসঙ্গে থাকে, কিন্তু অল্প সন্তান জন্মের আগেই বিচ্ছেদ হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার। জাতিসংঘের তথ্যে এই ধরনের প্রবণতা প্রায় দেখা যায়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক রীতিনীতি মানব সম্পর্ককে, তার ধরনকে প্রভাবিত করে, যেমন নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, নগরায়ন, ধর্মনিরপেক্ষতা, এমনকি সামান্য অংশ হলেও অ্যারেঞ্জড ম্যারেজের একটি প্রথা। তবে এসব প্রভাব সত্ত্বেও মানব সম্পর্কের কিছু সাধারণ প্রবণতা রয়েছে, পশ্চিম সাইবেরিয়া থেকে দক্ষিণ আমেরিকার প্রান্ত পর্যন্ত সবাই কিন্তু বিবাহ করে। অনেকে একে অপরকে ছেড়েও যায়, অনেকে বিয়ে 3য় বা 4র্থ বছরের মধ্যে বিচ্ছিন্ন হয়, অনেকে তাদের প্রজনন সক্ষমতার শীর্ষ সময়ে সম্পর্ক ভেঙে দেয়, অনেকে এক সন্তানের পর বিচ্ছেদ করে।
আবার অনেকে নতুন সঙ্গী খুঁজে নেয়, প্রেমে পড়ে, নতুন করে সন্তান ধারণ করে। সবকিছুই তাদের ব্রিডিং ইয়ার্স বা উর্বরতার সময়ে বা প্রজনন বয়সেই ঘটে। বিবাহ বিচ্ছেদ কেবল সম্পর্কের সমাপ্তি নয়, বরং একটা নতুন সূচনার সুযোগও হতে পারে। বিবাহ বিচ্ছেদকে শুধুমাত্র ব্যর্থতা হিসেবে দেখা ভুল হবে। এটি হতে পারে যে পরিবর্তন এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ। আসলে আমরা শুধু ডিএনএর দড়িতে বাঁধা পুতুল নই, আমাদের বড় একটা মস্তিষ্ক রয়েছে, যার সাহায্যে আমরা আমাদের বিকল্পগুলো বিবেচনা করি, সিদ্ধান্ত নিই, আমাদের আচরণ পরিচালনা করি। তবু যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা প্রায় সবাই এই প্রাচীন চক্র অনুসরণ করি। গর্বিত ভঙ্গিতে চলা, সৌন্দর্য প্রদর্শন, প্রেমালাপ, একে অপরকে আকৃষ্ট করা, জয় করা, তারপর একসঙ্গে থাকা, সন্তান জন্ম দেওয়া। কেউ কেউ প্রতারণা করেন, কেউ কেউ চলে যান, তারপর নতুন আশায় মত্ত হয়ে আবার প্রেমে পড়ে। কেউ কেউ নতুন শুরুও করে। অনেকেই। মানুষ চিরন্তন আশাবাদী প্রাণী। প্রজনন বয়সে অস্থির থাকে এবং পরিণত বয়সে স্থায়ী হয়। প্রশ্ন হলো কেন? উত্তরটি আমাদের অতীতের অদ্ভুত পরিবর্তনগুলোর মধ্যে লুকিয়ে আছে। যখন অরণ্যে বুনো অবস্থায় ছিল সভ্য মানুষের পূর্বপুরুষ। এটুকুই। নমস্কার, ভালো থাকবেন।